ইউনূস বাংলাদেশ ছেড়ে চলে গেছে, এটা পুরনো খবর, নতুন কোনো খবর না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো কখন সে দেশটা ত্যাগ করলো। যখন শেখ হাসিনা ঘোষণা দিল যে 6 মাসের মধ্যে উনি দেশে ফিরবেন। আর ঠিক তখনই একটা ইন্টারেস্টিং বিষয় আমাদের নজরে পড়লো, বিভিন্ন যে উপদেষ্টা আছে তার মধ্যে অ্যাটলিস্ট 4 জন, তৌহিদ হোসেন, সাখাওয়াত হোসেন, তারপরে আরেকজন মহিলা কি জানি, তারপরে সজীব ভুইয়া, এই 4 জন দেখলাম যে একই টোনে বক্তৃতা দিল, বার্তা দিল জাতির উদ্দেশ্যে। যদিও কেউ তাদেরকে জিজ্ঞেস কিছু করে নাই, তারপরেও তারা স্বপ্নোদিত হয়ে বলছে যে দেশের যা কিছু করার, যা কিছু সিদ্ধান্ত নেওয়ার, এগুলো সব মোহাম্মদ ইউনূস একা করছে। তার একটা কিচেন ক্যাবিনেট ছিল, তাদের সাথে পরামর্শ করেই বস্তুত মোহাম্মদ ইউনূস সব করছে। এর মধ্যে আমরা কেউ না, অর্থাৎ তারা সব ফেরেশতা। এইসব নিয়ে যখন কথাবার্তা হচ্ছিল, নানাজনে নানা কথা বলছিল, তারই মধ্য দিয়ে হঠাৎ করে কথা নেই, বার্তা নেই, একবারে গভীর রাতে না, মানে ভোর রাতে আর কি, 4:30 না কয়টা জানি, টার্কিশ এয়ারলাইন্সে মোহাম্মদ ইউনূস 2 দিন না 1 দিন আগে দেশ ত্যাগ করে ভেগে গেছে, ফ্রান্সের উদ্দেশ্যে চলে গেছে। তাহলে শেখ হাসিনা খালি একটা হুঙ্কার দিল যে আমি দেশে ফিরবো, আর তাতেই এই অবস্থা। আর খোদ যদি দেশে চলে আসে তাহলে এদের কী অবস্থা হবে। বস্তুত এটাই হলো আমার এই ভিডিওর মূল বিবেচ্য এবং আলোচ্য বিষয়। আমেরিকার সাথে চুক্তির ব্যাপারে দেখলাম যে এই উপদেষ্টার একজন বলে ফেলেছে, একজন মহিলা কি জানি, ফরিদা আক্তার, কি বলছে যে মোহাম্মদ ইউনূস তো একাই চুক্তি করে না, এই বিএনপি, জামাত, এদের সাথে আলাপ আলোচনা করেই করছে। এবং বিষয়টা মনে হয় সত্য, কারণ এই 2 দল এই চুক্তি বিষয়ে কোনো কিছুই বলছে না। তবে অদ্ভুত ব্যাপার, মোহাম্মদ ইউনূসের সাথে যে এই তারেক রহমান একটা যোগসাজশ করে বাংলাদেশে ফিরে প্রধানমন্ত্রী হয়েছে, সেটা কিন্তু বোঝা যায়। কিভাবে? কারণ কয়েকদিন আগে মোহাম্মদ ইউনূস যাতে দেশ ত্যাগ করতে না পারে এজন্য একটা রিট পিটিশন করছিল একজন ব্যক্তি। এবং সেই ব্যক্তি এই কারণে রিট পিটিশন করছিল যে ইউনূস বস্তুত বাংলাদেশকে পুরা ধ্বংস করে দিয়ে তারপরে সেফ এক্সিটের জন্যে সে বসে আছে, অতএব সে যেন কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারে, এ ধরনের একটা রিট পিটিশন জারি করছিল, মানে আবেদন করছিল। বাট ইন্টারেস্টিং ব্যাপার হলো ইউনূস সমস্ত আইন কানুনের ঊর্ধ্বে, যার ওপরে নাকি আমেরিকার ছাতা এখনও প্রসারিত আছে, তাকে আটকে রাখার সাধ্য কি বাংলাদেশ সরকারের আছে, বাংলাদেশ আইন আদালতের আছে? নাই। সেটা কিন্তু আমরা একেবারে পরিষ্কারভাবে বুঝতে পারছি, তাই না? সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। কিন্তু ওই একইভাবে আমেরিকা কি ওই বাকি যে উপদেষ্টাগুলো আছে তাদেরকে কি রক্ষা করবে? কি জানি না। তারা তো এখনও দেশে বহাল তবিয়তে আছে। শেখ হাসিনা অবশ্য কবে আসবে তার কোনো গ্যারান্টি নাই। এবং এই উপদেষ্টাদের যাতে কেউ লোম ছিঁড়তে না পারে, সেজন্য আমরা কিন্তু এটাও দেখলাম যে মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে কী করছে, কার্যক্রম নিষিদ্ধ করছে, তাই না? বিএনপি কিন্তু সেটা বৈধ করে সংসদে পাশ করে নিয়েছে। অর্থাৎ যে কোনোভাবেই হোক এই অন্তর্বর্তীকালীন সরকারের সব সাঙ্গপাঙ্গ যারা অন্যায় আকাম কুকাম দুর্নীতি মববাজি করছে, সবাইকে রক্ষা করার জন্য এই বিএনপি সরকার যেন বদ্ধপরিকর। অদ্ভুত ব্যাপার, তাই না? তো এই যদি অবস্থা হয় তাহলে এখানে শেখ হাসিনা কীভাবে আসবে? তার মাথায় তো হুলিয়া জারি আছে, মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি আছে। তো উনি দেশে ফিরলে সাথে সাথেই তো তাকে ধরে নিয়ে ফাঁসি কাষ্টি নিয়ে যাওয়াও তো হতে পারে, কি পারে না? পারতো। এখন এইগুলোকে বানচাল করে দিয়ে, এই সমস্ত বিষয়কে প্রতিহত করে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে আসার ক্ষমতা রাখে? ঠিক বোঝা যাচ্ছে না যে বাংলাদেশের কত মানুষ তার পিছনে আছে। যদিও আওয়ামী লীগের কিছু লোকজন বিভিন্ন জায়গা থেকে নানাভাবে নানা কায়দায় বলে, আবার বিভিন্ন টক শোতে দেখলাম যে কিছু লোক বলে কোটি, 1-2 কোটি না, 3-4 কোটি লোক নাকি ঢাকা শহরে চলে আসবে যদি সেখানে চলে আসে। হ্যাঁ, অত লোকের ভিড় যদি হয় তখন এই বিএনপি সরকার কিছুই করতে পারবে না, সেটাও রাইট। কিন্তু আসলেই কি এত লোক ঢাকায় আসবে? আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। আর যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসে তাহলে কার ভরসা আসবে, কিসের ভরসা আসবে?
যারা নাকি এই বিএনপি এই তারেক রহমানের উপরে ছাতা মেলে বসে আছে, কারা? একমাত্র আমেরিকা ছাড়া আর কেউ বসে আছে আমার তো মনে হয় না। চায়না তো নাই, চায়নার কাছে গিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে বা চায়নার সাথে অনেক দেন দরবার করা হয়েছে, কিন্তু চায়না মনে হয় যে খুব একটা বেশি সুবিধা করতে পারে না সেখানে গিয়ে চায়নার কাছে। কারণ হচ্ছে ওই আমেরিকার সাথে চুক্তি। বাংলাদেশ যে আমেরিকার সাথে অলরেডি চুক্তি করে ফেলেছে, এই যে এই মোহাম্মদ ইউনূস, চিন্তা করে দেখছেন যে মোহাম্মদ ইউনূস কিন্তু চায়নার সাথে বহুত মহরম করছে তার 1.5 বছরে, তাই না? কিন্তু ফাইনালি চুক্তি করছে গিয়ে আমেরিকার সাথে। তাহলে এখানে চায়না কি একটা ল্যাং মেরে গেল না? তো চায়না কি এটা মেনে নিবে না? এবং এখনও পর্যন্ত সেই চুক্তি কিন্তু এই বিএনপি সরকার কিন্তু বাতিল করেনি। যেহেতু বাতিল করে নাই, তাহলে এই চুক্তির বাইরে গিয়ে এই সরকারের কর্মকাণ্ড করা একেবারেই অসম্ভব। আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে কি, তাই না? তাহলে চায়না তো এই সরকারের ওপরে আশীর্বাদ রাখতে পারেই না, আর ভারত তো একেবারেই নেই, শুধুমাত্র আমেরিকা, তাই না? ইন দি মিন টাইম এই আমেরিকা চায়না থেকে ল্যাং খেয়ে ভারতের দ্বারস্থ হয়েছে, সেটা আমরা দেখতে পেলাম। সুতরাং যে আমেরিকার ভরসায় তারেক রহমান এত কিছু করে যাচ্ছে, সবাইকে ছাড় দিচ্ছে, অথচ সেই তারেক রহমানের নামে এনসিপির এই যে পোলাফাইনগুলো কী আজে বাজে মন্তব্য করছে, তারেক রহমান নির্বিকার, কোনো সাড়া শব্দ নাই। এখন আমেরিকা কিন্তু ব্যাপকভাবে ভারতের কাছে ধর্ণা দিচ্ছে। ওই যে মার্কো রুবিও আসছিল, তাই না? খালি আসেই নাই, যখন আসছিল তখন আবার ডোনাল্ড ট্রাম্প ফোন করে নরেন্দ্র মোদীকে বলছে, নরেন্দ্র মোদী তুমি যা চাও সবই আমি দেব, তুমি আমার অকৃত্রিম বন্ধু, তুমি মহান। ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত কথা হর হামেশা বলে থাকে, কিন্তু যাকে বেশি খাতির মাতির করে দেখা যায় যে তার পিঠে ছুরি মারার জন্য ডোনাল্ড ট্রাম্প আবার বসে থাকে। ভারত অতএব খুবই সতর্ক। ওই সমস্ত কথায় ভারত যে বিগলিত হয়ে একেবারে তাতই নৃত্য শুরু করবে আমার তো মনে হয় না। যেমন এই যে পাকিস্তানের এই যে এই শাহবাজ শরীফ আর সেনা প্রধান আসিম মুনিরে মাথায় তুলে নাচা শুরু করলো ডোনাল্ড ট্রাম্প। আর এখন কি বলছে, এই পাকিস্তান তাড়াতাড়ি ইসরায়েলকে কর, স্বীকৃতি দে, ওই আব্রাহাম অ্যাকর্ডসকে স্বাক্ষর কর। হ্যাঁ, এতদিন ধরে বুঝতে পারছে শাহবাজ শরীফ আর আসিম মুনির কেন ডোনাল্ড ট্রাম্প তাদেরকে নিয়ে এত নাচানাচি করছে। এখানে ভারতের একটা ভাগ্য ভালো, কারণ তারা তো অলরেডি ইসরায়েলকে স্বীকৃতি খালি দেয়ই নাই, বস্তুতে ইসরায়েলের সাথে ভারতের যে দৃঢ় সম্পর্ক এটা পৃথিবীর অন্য কোনো দেশের সাথে নাই। একমাত্র ইসরায়েল এক নম্বরে সবচাইতে দৃঢ় সম্পর্ক হলো আমেরিকার, এবং তারপরে হলো ভারতের। এই দুইটা বৃহৎ গণতান্ত্রিক দেশের সাথে ইসরায়েল যেহেতু কঠিন বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ, ইসরায়েল এই জন্য সারা দুনিয়ারে কেয়ার করে না। আপনারা কি খেয়াল করেছেন, ইউরোপীয় ইউনিয়নকেও কিন্তু ইসরায়েল কেয়ার করে না, কারণ ইসরায়েলের হাতে আছে আমেরিকা আর ভারত, আর কাউকেও দরকার নাই। ইসরায়েলের নেতানিয়াহু যে এত লাফালাফি করে, এত হুমকি ধামকি দেয়, এত মানে লম্বা লম্বা কথা বলে, কার ভরসা জানেন? শুধুমাত্র আমেরিকার ভরসায় না, ভারতের ভরসায়ও। কারণ এই দুই দেশ ওর পক্ষে থাকলে এই দুনিয়ার আর অন্য কোনো দেশটা দরকার নেই। এই দুইটা দেশই এনাফ ফর ইসরায়েল। তবে আশেপাশে উটকো শত্রু থাকার থেকে তারা যদি বন্ধু হয় ভালো। এই জন্য আব্রাহাম অ্যাকর্ড তৈরি করে মুসলিম দেশগুলোকে বলছে, এই স্বাক্ষর করে ইসরায়েলের সাথে বন্ধুত্ব করো। পাকিস্তান ফুটে গেছে গেড়া কলে, তাই না? তো যাই হোক, আসল বক্তব্য হচ্ছে পরিস্থিতি এখন যা দাঁড়িয়েছে, ইসরায়েলই ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করবে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে, এবং ভারত যেটা চাইবে সেটা দিতে। ফলাফল এই বিএনপি সরকারের উপরে আমেরিকার যে ছাতা আছে সেটাও কিন্তু আস্তে আস্তে কি বিলীন হয়ে যাবে। এবং ইন দি মিন টাইম বাংলাদেশের টাইমে যে শেখ হাসিনা, সেও আমেরিকাকে বলবে, ঠিক আছে তোমরা যা চাও আমি দেবো, অসুবিধা নেই। এতদিন আমি গোয়ার তুমি করছি, দেশকে অনেক ভালোবাসছি, রক্ষা করার চেষ্টা করছি, এখন নিজ দেশের লোকজনই যদি সেটা না চায়
তো ইটস ওকে, একটা ভারসাম্য রক্ষার জন্য হলো আমার বাংলাদেশে ফেরা দরকার আছে। আমার লাখো লাখো নেতা কর্মীরা বিপদে আছে, তাদেরকে তো বাঁচাতে হবে। অতএব তোমরা যা চাও আমি তা দেবো। আমেরিকাকে নিশ্চয়ই গ্যারান্টি শেখ হাসিনা অলরেডি দিয়ে ফেলছে। আর আমেরিকা নিশ্চিতভাবেই জানে যে এই তারেক রহমানের থেকে শেখ হাসিনা অনেক বেশি দক্ষ, যোগ্য, তাই না? তাহলে আমেরিকা কার উপরে ছাতা ফেলাবে? তারেক রহমানের উপরে যে ছাতা এতদিন মেলে ধরছিল, সেটাকে এখন উল্টে এই শেখ হাসিনার উপরে ধরবে না। শেখ হাসিনা কি এমনি এমনি বলে যে আমি বাংলাদেশে ফেরত যাব? এখানে আমেরিকার সিগন্যাল বা আমেরিকার যদি কোনো অনুমতি না থাকে, শেখ হাসিনা কোনোদিন এই কথা বলতে পারতো না। আর আমেরিকা বুঝেও গেছে তারেক রহমান দিয়ে এই তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। তো যাই হোক, শেখ হাসিনার আশার কথা শুনে অলরেডি পাত্তাড়ি গুটিয়ে ভাগছে মোহাম্মদ ইউনূস। এখন বাকিগুলোর অবস্থা কী হবে সেটাই দেখার বিষয়, তাই না? দেখা যাক এরা কোথায় কত দূর কীভাবে ভেগে যায়। যত তাড়াতাড়ি পারে যদি ভেগে যেতে পারে তাহলে সেটা তাদের জন্য মঙ্গলজনক হবে। আর যদি ভাগতে না পারে, আওয়ামী লীগ ক্ষমতা যাক আর না যাক, তারপরেও এদের অবস্থা যে কী হবে সেটা একমাত্র ভবিতব্য জানে। ধন্যবাদ।